জাঁকজমকপূর্ণ জমকালো অনুষ্ঠান চলছে। ঝলমলে আলোকসজ্জা, মিষ্টি সুর বাজছে নরমভাবে। অতিথিরা সবাই ব্যস্ত। কেউ কেউ খোশ মেজাজে গল্পের আসর পেতে বসেছে, কেউ কোমল পানীয় পান করছে, কেউ চোখে মুখে উৎসুকতা নিয়ে মির্জা বাড়ির বড় বউকে দেখছে, সাথে শুভেচ্ছা জানাচ্ছে। তন্মধ্যে নৃত্য আলতো পায়ে হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল। ঝলমলে সোনালি কাপড় দিয়ে আবৃত করা কিছু একটা মেয়েটার হাতে। হঠাৎ নৃত্যর দৃষ্টি আটকায় খানিকটা দূরত্বে অবস্থিত সুদর্শন এক যুবকের দিকে। ডার্ক ব্লু স্যুট পরনে, সুঠাম শরীর, হাতে সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে। যুবকটির চোখে এক সম্মোহনী আকর্ষণ। আচানক নৃত্যর পা দুটো থেমে যায়। নৃত্যের কাছে আশেপাশের সব শব্দ মিলিয়ে যায়, শুধু ছেলেটির দিকে তাকিয়ে থাকার অদ্ভুত আকর্ষণ কাজ করছে। নৃত্য এক্সাইটেড হয়ে বিড়বিড় করে বলে, উফ, এনাকে এত হ্যান্ডসাম লাগে কেন? সবার চোখেই লাগে, নাকি শুধু আমার চোখেই একে একটু বেশি ড্যাশিং লাগে? আয় হায়! ভাবনার মাঝেই কাঁধে কারো স্পর্শ পেয়ে নৃত্য পিলে চমকে ওঠার মতো আটকে ওঠে। ঘাড় ঘুরিয়ে নীতিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অস্ফুটে বলে, উফ, তুমি! ভয় পাইয়ে দিয়েছিলে। নীতির চোখমুখে প্রশ্ন খেলে যায়। কপালে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞেস করে উঠল, এই, ওদিকে অমন ড্যাব করে তাকিয়ে কি দেখছিলি শুনি? কই, কিছু না তো। নৃত্য জড়ো গলায় জবাব দেয়। নীতি ফের জেরার সুরে বলল, একদম মিথ্যে বলবি না, কিছুই লুকাবি না, আমার কাছে তো কখনোই নয়। বল এবার সত্যি করে, কি ভাবছিলি যে হঠাৎ আমার স্পর্শে চমকে উঠলি? নৃত্য বিরক্তিকর কণ্ঠে বলল, ও হাপু, তুমিও না শুধু জেরা করো। দিন দিন তোমার স্বভাব কিন্তু গোয়েন্দার মতো হয়ে যাচ্ছে। নীতি একগাল হেসে বলল, সত্যি বলছিস তুই? তবে আমি বলবো, এই স্বভাবটা তোর থেকে পেয়েছি। তুইই তো চিরুনি তল্লাশি চালিয়ে আমার ক্রাশকে জেনেছিলি। থেমে তাড়াহুড়ো করে প্রশ্ন করল, আচ্ছা যাগ্যগে সেসব, এবার আসল কাহিনী কি বল? চোখে মুখে সলজ্জ ভাবটা কিঞ্চিত ফুটে ওঠে নৃত্যর। ইশারায় দেখিয়ে নিম্নস্বরে বলে, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, চিনুই তো নানুয়াপুর দূর সম্পর্কের বোনের মেয়ের ছেলে। ওকে আমার ভালো লাগে। নীতির চোখ দুটো বিস্ময় থমথমে হয়ে যায়। শাসানোর সুরে বলল, এখনো যার মাধ্যমিক পার হয়নি, নাক টিপলে দুধ বেরোবে, আর উনি কি না ক্রাশ খেয়ে বসে আছে। দুদিন পর যার বোর্ড এক্সাম, সে কিনা দেখে ব্লাশ করছে, পড়াশোনা তুঙ্গে উঠবে। আরে আপু, তুমি আমাকে বলছো? তোমার নিজের কথা মনে নেই? নিজের ক্রাশ খাওয়ার কথা তো নিজেই বলেছিলে। আবার বিয়ে করার জন্য রীতিমতো ফোর্স অবধি করেছিলে। এখন আমাকে বলছো? বড় বোন সুলভ আচরণ করতে গিয়ে ছোট বোনের এহেন কথায় নীতির মুখটা কাচুমাচু হয়ে যায়। এই জন্য বলে, আর যাই হোক, ছোট বোনের কাছে এসব প্রেম কাহিনীর কথা বলতে হয় না। বড় হয়ে শাসন করে দুটো ভালো মন্দ বলতে গেলে উল্টো শুনতে হবে, তুমি নিজে কি? নীতির দুনিয়ার সব বড় বোনদের এলার্ট করে বলতে ইচ্ছে করছে, আর যাই হোক, প্রেম কাহিনীর ব্যাপারে টু শব্দটি ছোট বোনের কাছে করো না। দরকার পড়লে ইট পাথর জড় বস্তুর কাছে শেয়ার করা ভালো, তবুও ছোট বোনের কাছে নয়, একদম নয়। নীতি নিজেকে ধাতস্থ করে পরপর গলা খাকারি দিয়ে বলল, নৃত্য তুই ছোট, এসব আবেগ টাবেগকে এখনই প্রশ্রয় না দেওয়াই বেটার। আর মাম্মা একবার শুনলে শুলে চড়াবে। আচ্ছা আমি বুঝি না মাম্মা কেন এসব ব্যাপারে এত কড়া শাসন করে। যেখানে নানির মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে, সেখানে আমাদের বেলায় কেন অবিচার? সেদিন কোচিং থেকে ফেরার পথে আমার এক ছেলে ফ্রেন্ডের সাথে আইসক্রিম খেতে খেতে আসছিলাম। মাম্মা শপিংয়ে যেতে নিয়ে দেখে বাসায় ফিরেই সে কি জেরা আর শাসানো। বাবা মা সন্তানদের ভালো চায়, তাদের নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকে, তাই হয়তো ছোটখাটো বিষয় নিয়েও কড়া শাসনে রাখেন। নীতি আলতো হেসে বলল, নৃত্য আমরা ছোট, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আর এই অনুযায়ী একটা আবেগ কাজ করে, সেই আবেগে গা ভাসিয়ে অনেক সময় বিপথে পরিচালিত হয় অনেকে। তাই বাবা মা সবসময় সচেতন করতে একটু আকটু করা শাসনে রাখে। ছোট করে দীর্ঘশ্বাস ফেলে নীতি কিছু ভেবে স্মিত হেসে বলল, আচ্ছা এসব থাক, তোকে একটা কথা বলি, আশা করি কথাটা মনে রাখবি। নৃত্যর ভ্রুজোড়া কুঁচকে যায়, ভ্রুকুটি করে সুধাল। কি কথা? শূন্য দৃষ্টিতে তাকায় নীতি, ভেতরটা নীল বেদনায় ছেয়ে যায়। মুখে টেনে আনে এক টুকরো হাসি, হাসির পিছনে লুকায় কিছু কষ্ট আর হতাশা। ধীরে ধীরে ঠোঁট দুটো নেড়ে বলল, কখনো আগ বাড়িয়ে নিজের ভালোবাসার কথা বারবার বলবি না।
কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই, তাহলে সস্তা হতে হয়। এদিক দিয়ে যাচ্ছিল দিব্য, নীতির কথাগুলো স্পষ্ট শুনতে পায়। নিচের ওষ্ঠে দাঁত বসিয়ে চোখের পলক তুলে নীতির দিকে তাকায় দিব্য। নীতির কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে সে, নিজেকে ভাবাতে থাকে। তার কঠোর মনের এক কোণে গিয়ে কথাটা ফলার মতো বিধে। পরপর দৃষ্টি সরিয়ে পা চালায়। নৃত্য কাঁধ নাড়িয়ে বলল, নিজ থেকে কারো প্রতি ভালোবাসা প্রকাশ করলেই সে সস্তা হয়ে যায় না। আর শুনেছি ভালোবাসার ক্ষেত্রে ইগো রাখতে নেই। পাপা বলে, জীবনে চলতে গেলে রাগ ক্ষোভ ইগো বড় করে দেখতে নেই। একটু কম্প্রোমাইজ করে চললে জীবনের আঁকাবাঁকা পথ চলাটা কিছুটা হলেও সহজ হয়। নীতি দীর্ঘশ্বাস ফেলল, তোরাক করে বলে উঠল, কচু পাতার মতো মন যাদের, তাদের সাথে কখনো কম্প্রোমাইজ করেও চলা যায় না। নীতির কথা শুনে নৃত্যর প্রচণ্ড হাসি পায়। নিঃশব্দে ঠোঁট টিপে হাসেন নৃত্য। হাসতে হাসতে বলল, ফুলের মতো কোমল স্নিগ্ধ পবিত্র মনের কথা শুনেছি, পাথরের মতো শক্ত জড় প্রাণহীন মনের কথাও শুনেছি, বাটকচু পাতার মতো মন এটা ফার্স্ট শুনলাম। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা স্বয়ং ছোট মির্জা। নৃত্য চোখ দুটো কপালে তুলে বলল, মানে মানে অতি সহজ, এই একদম প্রমাণ সহ উপস্থাপন করছি। থেমে জিভ দিয়ে নিম্নাষ্ঠ ভিজিয়ে নিয়ে নীতি বলল, কচু পাতায় যেমন পানি রাখলে ধরে না, গড়িয়ে পড়ে যায়, অমনি আমার ভালোবাসা রাগী মির্জার কাঠখোট্টা কঠোর মনে ধরছে না। ইহকালে ধরবে কি না আল্লাহ মালুম। সুসজ্জিত স্টেজ, চারিপাশে লাল ও সাদা ফুলের বাহার। ইভান, তনুজা, দিব্য, নীতি পাশাপাশি দাঁড়িয়ে। আশেপাশে পরিবার আর ক্লোজ আত্মীয় স্বজন সবাই উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে। গোল্ডেন কালারের শাড়ি আর সাদা পাঞ্জাবি পরিহিত দুইজোড়া কাপলকেই দৃষ্টিনন্দন দেখাচ্ছে। নৃত্য এসে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের এই শুভ সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই আনন্দঘন পরিবেশকে উৎসব মুখর করতে এখন কেক কাটা হবে। অবশ্যই আজকের দিনের স্পেশাল দুই কাপল একসাথে কেক কাটবে। এন্ড আরও একটা মজার বিষয় না বললেই নয়, দুই ভাইয়াই ভাবিদের হাতে রিং পরিয়ে দিবে। নৃত্যর হাতের উপর ঢেকে রাখা সোনালি কাপড়টা সরাতেই ফুলে সজ্জিত ডালার উপর দুটো লাল বক্স চকচক করে ওঠে। প্রথমে নৃত্য ইভানের সামনে দাঁড়ায়। ইভান স্মিত হেসে একটা বক্স নেয়। অতঃপর দিব্য একটা বক্স হাতে নেয়। ধীরে ধীরে বক্স খুলে সুন্দর হীরের পাথর বসানো আংটি বের করে তনুজার দিকে বাড়িয়ে দেয় ইভান। তনুজার চোখে মুখে লাজুক হাসি। সবার সামনে বেচারির লজ্জায় মরি মরি অবস্থা। লজ্জায় আজ তনুজা হাতটা বাড়িয়ে দেয় ইভানের দিকে। ইভান হাসিমুখে তনুজার হাতটা আলতো করে ধরে ধীরে ধীরে রিং পরিয়ে দেয়। ওদিকে দিব্য ত্রস্ত হাতে রিং বের করে নীতির দিকে তাকায়। নীতি ভেঙচি কেটে হাত বাড়ায়। দিব্য দায়সারা ভাবে পরিয়ে দেয়। নীতি বিড়বিড় করে বলে, ফর্মালিটিজ না করলেই পারতে। দিব্য উত্তর দেয় না। এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ক্যাচ ক্যাচ শব্দ তুলে বন্দি করা হয়। তারপর ইভান তনুজা একসাথে নাইফ ধরে, দিব্য নীতি একসাথে দুটো কেক কাটা হয়। ফ্যামিলির লোকজন, তারপর কাপলদের অনেক ফটো তোলা হয়। ক্যামেরাম্যান নীতি দিব্যর ছবি তোলার সময় বলল, স্যার একটু ক্লোজ হন। দিব্য এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে সবটা মানিয়ে নিচ্ছিল। ক্যামেরাম্যানের কথায় ওর ধৈর্যর বাঁধ ভাঙে। রাগী দৃষ্টিতে তাকিয়ে চেঁচানো সুরে বলল, আরে তুলুন তো। নীতি মৃদুস্বরে বলল, আরে ভাই কাকে কি বলছেন? এ হলো তৃণভোজী, আমিষে এর অ্যালার্জি। ক্যামেরাম্যান নির্বোধের মতন চাইল। নীতির কথা সে ভেবেও ঠাহর করতে পারে না। দিব্যর রাগ হলো, তোরাক করে এক অদ্ভুত কাণ্ড করে বসল। দাঁত কিরমির করে নীতির দিকে চেপে দাঁড়িয়ে এক হাতে নীতির কোমর জড়িয়ে ধরল। ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আদেশ বাণী ছুড়ল, এবার তুলুন। নীতি প্রথমে চমকায়, পরপর অস্বস্তিতে অপ্রস্তুত হয়। আশেপাশে অল্প স্বল্প লোকজন আছে। ওই তো ওখানে ভাইয়া আছে। লোকজনের মাঝে লজ্জা এবার নীতি মূর্ছা যাচ্ছে। মহারাজ তো রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে। সুন্দর নির্ঝঞ্ঝাট ভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়। ডিনার করে লোকজন বিদায় নেয়। বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের দাবাদাহ পেরিয়ে ঋতুতে বর্ষাকাল চলছে। চোখের পলকে পেরিয়েছে কয়েকটি মাস। রাতের শহর শান্ত, নিভৃত। রাস্তার ল্যাম্পপোস্টের সোনালি আলো বৃষ্টির পানিতে ভিজে ঝরে পড়ছে পিচের রাস্তায়। গাড়ির উইন্ডোশিল্ডে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর ওয়াইপার ধীরে ধীরে পানি সরিয়ে দিচ্ছে। গাড়ির ভেতরে হালকা উষ্ণতা, বাইরে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। ইভান স্টিয়ারিং ধরে মনোযোগ দিয়ে ড্রাইভ করছে।
চোখে ক্লান্তির ছাপ থাকলেও মুখে লেগে আছে একরকম প্রশান্তি। পাশে বসা তনুজা জানালা দিয়ে বাইরে তাকিয়ে। জানালা দিয়ে দমকা শীতল হাওয়া আসতে থাকে। শীতল হাওয়া গাড়ির ভেতরের উষ্ণতাকে শুষে নেয়। গাড়ির ভেতরকার উষ্ণতাকে ধীরে ধীরে আর্দ্রতার চাদরে মুড়িয়ে দেয়। ইভান তনুজার দিকে তাকিয়ে বলল, ঠান্ডা বাতাস আসছে তো, উইন্ডো লাগিয়ে দেই। ডক্টরের থেকে চেক আপ করিয়ে বাসায় ফিরছে ওরা। বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। ফিরতে পথেই হঠাৎ শুরু হয় আষাঢ়িয়া বর্ষণ। ইভানের কথায় ঘাড় ঘুরিয়ে চায়। পরপর সোজা হয়ে বসে এক হাতের উপর আরেকটা হাত রেখে হাত দুটো কোলের উপর রাখে। মেয়েটার চোখে মুখে ক্লান্তি আর অবসাদের ছাপ স্পষ্ট। চোখ দুটো ডেবে গর্তের মধ্যে ঢুকেছে। আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গিয়েছে। এমনি কোনো জটিলতা নেই, তবে খাবার খেতে না পারা আর ভমিটিং এর দরুন চোখমুখের এই হাল হয়েছে। ক্লান্ত ভঙ্গিতে উত্তর দেয় তনুজা, থাক না, উইন্ডো বন্ধ করলে কেমন জানি মাথা ধরে আসে, বমি পায়। হালকা বাতাসে তাও একটু স্বস্তি পাচ্ছি, প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। ইভান আলতো হাসল, উইন্ডো ওপেনই রাখল। এক হাতে স্লো গতিতে ড্রাইভ করতে করতে নিজের ব্লেজারটা খুলে তনুজার কোলের উপর দেয়। আদেশের সুরে বলে, ভালোই ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা লেগে যাবে। এই সময় শরীরে ঠান্ডা বসে গেলে প্রবলেম হবে, সো এটা জড়িয়ে নাও। তনুজা দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে থাকে। অস্ফুটে বলে, আমি ঠিক আছি, লাগবে না। আপনার এটা প্রয়োজন। ইভান গম্ভীর মুখে তোত্তারা সুরে বলল, তনুজা, এটা আমার থেকেও তোমার জন্য বেশি জরুরি। তুমি সুস্থ থাকলে আমাদের বেবি সুস্থ থাকবে। আমি আমার বেবির কথা ভেবে বলছি, তোমার জন্য না হলেও আমার বেবির জন্য ইমার্জেন্সি। ক্লিয়ার? তনুজা দ্বিরুক্তি শব্দ উচ্চারণ না করে গায়ে জড়িয়ে নেয়। পরিচিত ম্যান পারফিউমের গন্ধটা নাকে বাড়ি খায়। গন্ধটা তনুজার কাছে অন্যরকম ভালো লাগে। তনুজা কপট অভিমানের ছাপ চোখে মুখে নিয়ে অভিযোগের সুরে বলল, আপনি সবকিছুতেই বেবির কথা বলে আমাকে জোর করেন। এটা কিন্তু মোটেই ঠিক নয়। খাবার সময় জোর করেন বেবির কথা বলে। শুধু তুমি একা নও, এটা বলে বলে দিন দিন আপনি কিন্তু স্বৈরাচারিতা করছেন। হু। তনুজার অভিযোগে ইভান আলতো হাসল। প্রশ্ন করল, তুমি আর বেবি মিলে আমার রাজ্য, আর বেবি হলো আমাদের ভালোবাসার অংশ। আমার রাজ্যে আমার একচ্ছত্র আধিপত্য বিস্তার করা খুব কি অন্যায় হচ্ছে তনুজা? শুধু অন্যায় বললে ভুল হবে, ঘোরতর অন্যায় হচ্ছে। কথাটা বলতে বলতে তনুজা এক হাতে ইভানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। ইভান এক হাতে ড্রাইভ করে, অন্য হাতে আগলে নেয় তনুজাকে। এক ঝলক ভালোবাসার দৃষ্টিতে তনুজার দিকে তাকিয়ে পরপর দৃষ্টি ফেরাল রাস্তায়। ইভান হঠাৎ আদুরে গলায় ডাকল, তনুজা। ইভানের কাঁধে মাথা রেখে চোখ দুটো বুজেছিল তনুজা। আলতো স্বরে সাড়া দেয়, হু। ইভান আবেগময় স্বরে বলে উঠল, জানো, আমার না এখনো মাঝে মাঝে বিশ্বাস হয় না আমি বাবা হচ্ছি। মনে হয় কোনো স্বপ্ন নয়তো, ঘুম ভাঙলেই কেটে যাবে। তনুজা মৃদু হেসে বলল, আমারও মাঝে মাঝে অবিশ্বাস্য থেকে মনে হয় আমি দুঃস্বপ্ন দেখছি। এতটা সুখ আমার ভাগ্যে লেখা ছিল। অপ্রত্যাশিত ভালোবাসায়, সুখে আমি সিক্ত। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞ। ইভানের হাতটা আলগোছে শাড়ির আঁচল গলিয়ে তনুজার পেট ছোঁয়। ইভান আলতো করে হাতটা রেখে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, জানো, এই ছোট্ট প্রাণটা আমাদের দুজনের ভালোবাসার সবচেয়ে বড় সুন্দর উপহার। ওকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। তনুজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি স্বপ্ন বলুন তো শুনি। ওকে প্রথমে আমি কোলে নিব। কোলে নিয়ে আমার ছোট্ট রাজকুমার বা রাজকুমারীকে ওয়েলকাম জানাবো। বলবো, সোনা, তুমি আমার স্বপ্নের চেয়েও সুন্দর। তারপর ওর ছোট্ট ছোট্ট আঙুল ধরব, সারা মুখে, মাথায় চুমোয় ভরিয়ে দেব। আহা, কি যে দারুণ হবে সেই মুহূর্ত। বলতে বলতে ইভানের চোখ ছলছল করে ওঠে। তনুজার দুচোখে অশ্রু টলমল করে। মন্ত্রমুগ্ধের ন্যায় ইভানের কথা শ্রবণ করতে থাকে। ইভান উচ্ছ্বাস নিয়ে ফের বলল, দেখবে, ওর নাকটা পেয়েছে আমার মতো, আর চোখ দুটো হবে তোমার মতো মায়াবী। বাহবা, আপনি তো দেখছি এখনই হিসেব কষে নিলেন। হুম, ছোট করে জবাব দিয়ে ছোট দম ফেলে ইভান কিছুপল পর আবেগঘন কণ্ঠে বলল, আর জানো, ও যখন হাঁটতে শিখবে আমি হাত ধরে ওকে হাঁটতে শেখাবো। আর প্রথম ডাকটা যেন পাপা ডাকে। তনুজা মুগ্ধ হয়ে বলল, ইভান জানেন, আমি চাইও যেন আপনার মতো ভালো মনের মানুষ হয়, মায়া মমতায় ভরা আপনার মতো যত্নশীল। তনুজার চোখের দিকে তাকিয়ে ইভান বলল, আর আমি চাইও যেন তোমার মতো সুন্দর হৃদয়ের হয়,
দুজনে ভবিষ্যতের সুখ স্বপ্নে বিভোর হয়। গাড়ি ধীর লয়ে এগিয়ে যেতে থাকে। বৃষ্টির ফোঁটা হিমেল হাওয়া রাতটাকে আরো সুন্দর করে তোলে। রৌদ্রোজ্জ্বল সকালের শান্ত পরিবেশটা অশান্ত করতে নীতির মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপে। সকালের সোনালি রোদ্দুর জানালার সফেদ পর্দার ফাঁক বলে ঘরে ঢুকেছে। কফির মগ হাতে বিছানার পাশে দাঁড়িয়ে নীতি। হাতের কফির মগ থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠছে। গরম কফির সুবাস ঘরময় ছড়িয়ে পড়েছে। একবার কফির দিকে তাকিয়ে আবার বেডে ঘুমন্ত দিব্যর দিকে তাকায় নীতি। ঘুমন্ত দিব্যকে দেখে বিরক্তির ছাট পড়ে নীতির কপালে। মনেমনে ভাবে, এখনো জাগেনি, কফি রেখে দিলে ঠান্ডা শরবত হয়ে যাবে। সেটা তো আবার মহারাজের গলা দিয়ে নামবে না। আবার অর্ডার করে বসবে, নতুন করে কফি বানিয়ে আনতে। এসব মনে মনে ভেবে মাথা ঝাড়া দেয় নীতি। শুকনো ঢোক গিলে আস্তে আস্তে বার কয়েক দিব্যকে ডাকল। কয়েকবার ডাকবার পরেও সারা শব্দ না পেয়ে নীতির মেজাজ খারাপ হলো। দুষ্টু বুদ্ধি করে বেডের দিকে ঝুঁকে দিব্যর একটা হাতের তর্জনী আঙুল ধরল। অতঃপর আঙুলটা আলগোছে কফির মগের ভেতর ছোঁয়। চলবে।